স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজুভিনেশন। আমি দেবজ্যোতি মুখার্জি। আগের ক্লাসে তোমাদের পার্টস অফ স্পিচের আমি ভার্ব অবধি করিয়েছিলাম। আজকের ক্লাসে আমি অ্যাডভার্ব থেকে শুরু করছি। স্টুডেন্টস, অ্যাডভার্ব কথাটার অর্থ কি? উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব কথার মধ্যে স্টুডেন্টস একটা জিনিস লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ভার্ব, আরেকটা কথা অ্যাড। Students, we have to know that which parts of speech are modified by adverb. Adverb তিনটে parts of speech কে modify করে। তিনটে means here একটা adverb কেও modify করতে পারে। adverb অন্য আরেকটা adverb কে modify করতে পারে। It can modify an adjective and it can modify a verb. তাহলে adverb কাকে কাকে modify করতে পারে? আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা বলছি এখানে adverb কথার মধ্যে কি রয়েছে স্টুডেন্টস? না verb রয়েছে। আর একটা কথা রয়েছে add। আমাদের জানতে হবে বা আমরা জানি যে কোন কোন পার্টস অফ স্পিচের আগে add কথাটা রয়েছে, না অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুটো পার্টস অফ স্পিচের আগে add কথাটা রয়েছে। সো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে, একটা ভার্ব কেও মডিফাই করতে পারে। সো মডিফাই কথাটার অর্থ কি? না মডিফাই কথাটার অর্থ হলো একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব এবং একটা ভার্ব সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদের কাছে প্রদান করে। সো দিস ইজ কল্ড মডিফাই। রাইট নাও আমরা কিছু কিছু সেন্টেন্সের মধ্যে বোঝার চেষ্টা করব যে কোনগুলো অ্যাডভার্ব। আমি এখন সেন্টেন্সগুলো বোর্ডে লিখছি, এক এক করে তোমরা বোঝার চেষ্টা করো যে কোনগুলো অ্যাডভার্ব। সো স্টুডেন্টস, আমরা কতগুলো সেন্টেন্স এখানে লিখেছি। সেন্টেন্সগুলোর মধ্যে প্রথম সেন্টেন্সটাতে হি ইজ ভেরি ইনোসেন্ট বয়, হি ইজ এক্সট্রিমলি বিউটিফুল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ ভেরি ইনোসেন্ট বয়, এখানে আমাদের কোনটা অ্যাডভার্ব সেটাকে আমাদের এখানে দেখতে হবে বা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে হি মানে কি আমরা জানি প্রোনাউন স্টুডেন্ট, তাই না? কারণ নাউনের পরিবর্তে যে বসে সে প্রোনাউন, হি সি আই উই এটসেট্রা ইউ এগুলো প্রোনাউন হয়। সো হি এবং সি এগুলো কিন্তু প্রোনাউন। আর ইজ কি আমরা জানি, ইজ এ ভার্ব। আর বয়, এখানে বয় দেখতে পাচ্ছি, বয় কি স্টুডেন্টস? না বয় এখানে নাউন। ওকে, বয় এখানে নাউন। আচ্ছা স্টুডেন্ট, একটা কথা বলো তোমরা, নাউনকে কে মডিফাই করে? নাউনকে কে মডিফাই করে? নাউনকে একটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, তাই না? তাহলে নাউনকে মডিফাই করছে, অর্থাৎ নাউন সম্পর্কে বিশেষ তথ্য আমাদের কাছে প্রদান করছে কি? না ছেলেটা কি ধরনের ছেলে? না ছেলেটা একটা ইনোসেন্ট ছেলে। ইনোসেন্ট এখানে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? তাহলে একটা অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? একটা অ্যাডজেক্টিভকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে, তাই না? সো এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভকে ইনোসেন্ট অ্যাডজেক্টিভ তাকে মডিফাই করছে, তার সম্পর্কে আরো বেশি কিছু তথ্য আমাদের কাছে প্রদান করছে কি? না ভেরি, খুব ইনোসেন্ট, খুব ইনোসেন্ট। তাহলে ভেরি মানে খুব। সো এখানে ভেরি ইজ অ্যাডভার্ব। তাহলে স্টুডেন্ট একটা জিনিস মনে রাখো, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, আমরা এখানে শিখলাম। নেক্সট আমরা চলে আসছি পরের সেন্টেন্সে। সি ইজ এক্সট্রিমলি বিউটিফুল। বিউটিফুল আমরা সুন্দর, সুন্দরটা কোন পার্টস অফ স্পিচ আমরা খুব ভালো করে জানি। একটা ছেলেকে যদি বলি সে সুন্দর, একটা মেয়েকে যদি বলি সে সুন্দর, সো ছেলে বা মেয়ে এরা নাউন, তাকে সুন্দর বলছি, অর্থাৎ নাউন সম্পর্কে আরো বিশেষ কিছু তথ্য আমাদের কাছে প্রদান করছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে এখানে? অ্যাডভার্ব। এক্সট্রিমলি খুব সুন্দর, তাহলে এক্সট্রিমলি মানে খুব। সো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, তাহলে বুঝতে পারলাম স্টুডেন্ট যেগুলো অ্যাডভার্ব। পরের সেন্টেন্সে আমরা খেয়াল রাখছি এগুলো কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। পরের দুটো সেন্টেন্সের দিকে লক্ষ্য করো। আই রোট দ্যাট লেটার ভেরি কেয়ারফুলি। আই রোট দ্যাট লেটার ভেরি কেয়ারফুলি। আই এখানে কি? না প্রোনাউন, তাই না? হিও প্রোনাউন। সো আই রোট দ্যাট লেটার, রোট এখানে কি? লিখেছিলাম। লিখেছিলাম এখানে কি? ভার্ব, ক্রিয়া বোঝাচ্ছে। আই রোট দ্যাট লেটার, ওই চিঠিটা খুব সুন্দরভাবে যত্ন করে লিখেছিলাম। ভেরি কেয়ারফুলি, কেয়ারফুলি। আচ্ছা সরি স্টুডেন্ট, আমি এখানে ওকে দ্যাটস নট এ প্রবলেম। কেয়ারফুলিটা এখানে কোন পার্টস অফ স্পিচ? আমি চিঠিটা সুন্দরভাবে লিখেছিলাম, কেয়ারফুলি কথাটা বোঝো ভালো করে। চিঠিটা সুন্দরভাবে লিখেছিলাম, লেখাটাকে আরো মডিফাই করছে কে? সুন্দরভাবে লেখা, কেয়ারফুলি। তাহলে এখানে ভার্ব কি? লিখেছিলাম। কিভাবে লিখেছিলাম? সুন্দরভাবে লিখেছিলাম। তাহলে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। কেয়ারফুলি হলো একটা অ্যাডভার্ব স্টুডেন্ট।
কিন্তু কেয়ারফুলি কে আবার কে মডিফাই করছে এখানে, ভেরি মডিফাই করছে। তাহলে কেয়ারফুলি নিজেও একটা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বটাকে আবার বেশি করে মডিফাই করছে। অ্যাডভার্ব সম্পর্কে আরো বিশেষ কিছু তথ্য আমাদের কাছে কে দিচ্ছে না, এটা আবার একটা অ্যাডভার্ব। তাহলে আমরা স্টুডেন্ট বুঝতে পারলাম যে অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। কেয়ারফুলি নিজেও অ্যাডভার্ব, তাকে মডিফাই করছে ভেরি, সেটাও একটা অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্সটা, হি রানস ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। তাহলে হি এখানে প্রোনাউন, রান মানে দৌড়ায়, দৌড়ানোটা ভার্ব। তাহলে হি রানস ভেরি ফাস্ট, এফএএসটি ফাস্ট মানে দ্রুত দৌড়ায়। তাহলে সে জোরে দৌড়ায়। তাহলে দৌড়ানোটাকে কে মডিফাই করছে, দৌড়ানো সম্পর্কে কে তথ্য দিচ্ছে আমাদের কাছে, সে জোরে দৌড়ায়। তাহলে রান ফাস্ট, ফাস্ট তাহলে কি এখানে অ্যাডভার্ব। দেখো এই অ্যাডভার্ব খুব জোরে দৌড়ায়, ভেরি ফাস্ট, ফাস্ট নিজে তো একটা অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বকে আরো মডিফাই করছে কে না ভেরি। সো ভেরি ইজ অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব is a word which can modify another adverb, অর্থাৎ ফার্স্ট কে মডিফাই করলো, ভেরি কিন্তু অ্যাডভার্ব, এখানে ফার্স্ট অ্যাডভার্ব। ক্লিয়ার হলো? তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করলো এখানে না আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই করলো। পরের সেন্টেন্স দুটোর দিকে লক্ষ্য রাখো স্টুডেন্টস। হি ওয়ার্কস স্লোলি ডিউ টু হিজ ইলনেস, হি ওয়ার্কস স্লোলি, ওয়ার্ক মানে হাঁটা, হি এখানে কি প্রোনাউন, তাই না? ওয়ার্কস মানে হাঁটা, হাঁটাটা কি এখানে ভার্ব। সে আস্তে আস্তে হাঁটে, ধীরে ধীরে হাঁটে তার ইলনেসের কারণে। তাহলে ধীরে ধীরে হাঁটে, কি রকম ভাবে হাঁটে স্টুডেন্টস, ধীরে ধীরে হাঁটে। তাহলে হাঁটাটাকে কে মডিফাই করছে, ধীরে ধীরে, এই কথাটা মডিফাই করছে। তাহলে ধীরে ধীরে ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। সো স্লোলি ইজ হিয়ার অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করলো, ভার্বকে মডিফাই করলো। নেক্সট সেন্টেন্স, হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে। ওয়ার্কস মানে কি কাজ করা বা পরিশ্রম করা। তাহলে কি রকম পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। হার্ড কথাটার অর্থ কঠোর, ওয়ার্কস কি ভার্ব, হি এখানে কি প্রোনাউন। তাহলে ভার্বকে কে মডিফাই করলো, হার্ড, হার্ড ইজ অ্যাডভার্ব। ক্লিয়ার? এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এর মধ্যে অ্যাডভার্ব কোনগুলো। তোমরা এগুলো লিখে রাখতে পারো, তোমাদের বুঝতে পরে সুবিধা হবে। এরপর আমি তোমাদের শেখাবো যে কত ধরনের অ্যাডভার্ব হয়, সেগুলো অ্যাডভার্বের ক্লাসে শেখাবো। আজকে আমি কতগুলো জাস্ট অ্যাডভার্বের তোমাদের কাছে উদাহরণ দিচ্ছি, সেই অ্যাডভার্বগুলো আমি লিখছি। স্টুডেন্টস, আমরা এখানে কতগুলো অ্যাডভার্ব সম্পর্কে লিখেছি, মানে কতগুলো অ্যাডভার্ব। দেখো এখানে ইয়েস্টারডে, টুডে, টুমরো এটসেট্রা যেগুলো একটা সময় বোঝাচ্ছে, তাই না? এগুলো কিন্তু অ্যাডভার্ব। সো এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝাচ্ছে বলে অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে, টুডে, টুমরো সমস্ত কিছু এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। তারপরে দেখো হিয়ার, দেয়ার, ডাউন, আপ, এগুলো কি বোঝাচ্ছে, কোনো একটা প্লেসকে বোঝাচ্ছে, কোনো একটা স্থানকে বোঝাচ্ছে। ওই জন্য এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, PLACE, হিয়ার, দেয়ার। যদি বলি আই অ্যাম লিভিং হিয়ার, আমি এখানে বসবাস করছি, তাহলে আই অ্যাম লিভিং হিয়ার, লিভিংটা এখানে কি ভার্ব, তাকে মডিফাই করছে কি হিয়ার। তাহলে এখানে বসবাস করছি, তাহলে বসবাসটাকে আরো মডিফাই করছে এখানে হিয়ার, হিয়ার কিন্তু অ্যাডজেক্টিভ। আমি তাকে কাল দেখলাম, আই স হিম ইয়েস্টারডে, তাহলে স কে কে মডিফাই করছে এখানে, ইয়েস্টারডে। তাহলে সটা কি ভার্ব, ইয়েস্টারডেটা অ্যাডভার্ব। ওয়ান্স, টুয়াইস, নেভার, এগুলো কি ওয়ান্স, টুয়াইস, নেভার, এগুলো কি বোঝাচ্ছে না, এগুলো একটা জাস্ট আমাদের সময় বোঝাচ্ছে এবং এটা একটা টাইম বোঝাচ্ছে। সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যা বোঝাচ্ছে। ওকে, ফার্স্ট, হার্ড, ব্রেভলি, এগুলো কি বোঝাচ্ছে না কিভাবে, অর্থাৎ কি পদ্ধতিতে, অর্থাৎ পদ্ধতি বোঝাচ্ছে। পদ্ধতির ইংরেজি ম্যানার, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, MANNER। যদি বলি হি ফট ব্রেভলি, হি ফট ব্রেভলি, সাহসিকতার সাথে যুদ্ধ করলো। ফট এখানে কি পার্টস অফ স্পিচ, ভার্ব, হি ফট, ফট ভার্ব, ব্রেভলিটা কিন্তু অ্যাডভার্ব। ওকে, যেমন আগেই তোমাদের বলেছি হি ওয়ার্ক হার্ড, হার্ডটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। হেন্স দেয়ারফর, হেন্স দেয়ারফর এখানে কারণ বোঝায়। আমরা বলি যে সে আমাকে প্রচন্ড অত্যাচার করতো, তার জন্য আমি হোস্টেল ছেড়ে দিলাম। ওকে, সে আমাকে প্রচন্ড অত্যাচার করতো, তার জন্য আমি হোস্টেল ছেড়ে দিলাম, তার জন্য আমি হোস্টেল ছেড়ে দিলাম। কারণ বোঝাচ্ছে দেয়ারফর আই লেফট দ্য হোস্টেল, দেয়ারফর আই লেফট দ্য হোস্টেল। তাহলে দেয়ারফর আই লেফট দ্য হোস্টেল, কেন ছাড়লাম, সেই কারণে ছাড়লাম। দেয়ারফর এখানে কারণ বোঝাচ্ছে, হেন্স এগুলো কারণ বোঝাচ্ছে। সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। হোয়ার, হোয়েন, হোয়ার, হোয়েন, কোন প্রশ্ন করতে গেলে আমরা এই অ্যাডভার্ব গুলো ব্যবহার করি। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, এখানে হোয়ারটা কি পার্টস অফ স্পিচ না অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব না কোশ্চেন করতে ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব।
ইন্টারোগেটিভ। এই সম্পর্কে আমরা বিশদভাবে অ্যাডভার্বের ক্লাসে আলোচনা করব, কোনো চিন্তা নেই, আমি আবার করাবো এগুলো অ্যাডভার্বের ক্লাস, তার জন্য তোমাদের দেখতে হবে। ভেরি এবং টু এখানে কি বোঝাচ্ছে, এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে। হি ইজ ভেরি গুড বয়, ভেরি গুড অ্যাডজেক্টিভ কে কোয়ান্টিটি বোঝাচ্ছে। ঠিক আছে, যদি বলি হি ইজ টু আগলি, টু আগলি, ভেরি গুড, মাছ, এই যে ভেরি, টু মাছ, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে। ক্লিয়ার? এই হলো কিছু কিছু অ্যাডভার্ব। সো স্টুডেন্টস, আমরা এই অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা বিশদভাবে অ্যাডভার্বের ক্লাসে করব। ডোন্ট ওয়ারি, সমস্ত কিছু ক্লাস তোমাদের কভার করা হবে। এরপর আমরা আলোচনা করব যে পার্টস অফ স্পিচটা সম্পর্কে, সেটা হলো প্রিপোজিশন। Preposition means, student, here pre plus position, এখানে দুটো কথা রয়েছে। পজিশন মানে আমরা প্রায় জানি এই কথাটা, পজিশন মানে স্থান। প্রি কথাটার অর্থ হচ্ছে পূর্বে, দ্যাট ইজ বিফোর। প্রি প্লাস পজিশন, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, এগুলো আমরা আগেই পড়েছি, জানি এই সম্পর্কে। পোস্ট গ্রাজুয়েট বলেই থাকি প্রায়। পোস্ট গ্রাজুয়েট কথাটার অর্থ একজন স্টুডেন্ট যে গ্রাজুয়েশনের পরবর্তী পড়াশোনা করেছে তাকে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বলতে পারি আমরা। সো প্রি মানে আগে, পোস্ট মানে পরে। প্রি পজিশন কার আগে প্রিপজিশন বসে না, প্রিপজিশন একটা নাউনের আগে বসতে পারে, একটা প্রোনাউনের আগে বসতে পারে। সো নাউন এবং প্রোনাউনের আগে প্রিপজিশন বসে কি করে না, নাউন এবং প্রোনাউনকে ওই সেন্টেন্সের অন্য যে শব্দগুলো আছে তাদের সাথে একটা রিলেশন তৈরি করে। তাহলে প্রিপজিশন কি? না, উই ক্যান সে দ্যাট প্রিপজিশন is a word which is placed before a noun or pronoun to show a relationship between, relationship among other words of the sentence. অর্থাৎ প্রিপজিশন একটা শব্দ যেটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে ওই সেন্টেন্সের অন্যান্য শব্দগুলোর একটা রিলেশনশিপ ক্রিয়েট করে, সেটাকে আমরা প্রিপজিশন করতে পারি। তাহলে বিভিন্ন ধরনের প্রিপজিশন হতে পারে। আমি কতগুলো সেন্টেন্স স্টুডেন্ট লিখছি, সেই সেন্টেন্সগুলো লেখার পর তোমরা বুঝতে পারবে প্রিপজিশন বিভিন্ন ধরনের হতে পারে। যেমন হি ইজ ইন দ্য ক্লাসরুম, the pen is on the table, I am agree with you, he distributed some sweets between him and me. এই সেন্টেন্সগুলো দিয়ে দেখো বন্ধুরা, স্টুডেন্টস, হি ইজ ইন দ্য ক্লাসরুম, এখানে ইন প্রিপজিশন, দ্য ক্লাসরুম, ক্লাসরুম কি নাউন, নাউনের আগে প্রিপজিশন বসেছে কি না ক্লাসরুমের সাথে হি, অর্থাৎ তার সম্পর্ক বোঝানোর জন্য হিটা প্রোনাউন। এই সম্পর্ক তৈরি করছে ক্লাসরুমের সাথে তা, অর্থাৎ হি এর সম্পর্ক তৈরি করছে কে না ইন প্রিপজিশনটা, অর্থাৎ দিস ইজ প্রিপজিশন কার আগে বসালাম, নাউনের আগে। যেমন টেবিল, টেবিল নাউন, তাহলে টেবিলের সাথে একটা পেনের সম্পর্ক তৈরি করছে কে না অন, অন প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের কাজ কি না, প্রিপজিশনের কাজ নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ডস গুলো রয়েছে সেই ওয়ার্ডস গুলোর একটা সম্পর্ক ক্রিয়েট করা। আই অ্যাম এগ্রি উইথ ইউ, ইউটা কি এখানে স্টুডেন্ট না প্রোনাউন উইথ প্রিপজিশন। সো এখানে ইউ যদি প্রোনাউন হয় উইথ প্রিপজিশন হয়, এখানে আই অ্যাম এগ্রি উইথ ইউ অর্থাৎ ইউর সাথে অন্য পার্টের একটা সম্পর্ক ক্রিয়েট করছে এই প্রিপজিশন উইথ। হি ডিস্ট্রিবিউটেড সাম সুইটস বিটুইন হিম এন্ড মি, বিটুইন প্রিপজিশন হিম এন্ড মি এগুলো প্রোনাউন।
স্টুডেন্ট এগুলো প্রোনাউনের কি কেস, প্রোনাউনের ক্লাস আমরা পড়াবো, এগুলো অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। সো অবজেক্টিভ কেস অফ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করছে অন্যান্য পার্টের সঙ্গে, অর্থাৎ প্রোনাউন এবং অন্যান্য পার্টের সম্পর্ককে ক্রিয়েট করলো বিটুইন। তার বিটুইন ইজ প্রিপজিশন। সো প্রিপজিশন সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপর স্টুডেন্টস আমরা একটা পার্ট প্রিপজিশনের মুখস্থ করব পরে, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো তাদের পর স্পেসিফিক প্রিপজিশন নিয়ে থাকে। সাম ওয়ার্ডস হুইচ টেক স্পেসিফিক প্রিপজিশন আফটার দেম, যেমন কি প্রিপজিশন কোয়েনসাইড টু, ক্লু টু, অ্যানসারেবল টু, এটসেট্রা এটসেট্রা, তারপর টু হয়, তারপর ফর হয়, তারপর ফ্রম হয়, তারপর উইথ হয়। এই ধরনের কিছু কিছু স্পেসিফিক প্রিপজিশন নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে, এখান থেকে অনেক কোশ্চেন আছে। এরপর আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ কনজাংশন। এই কনজাংশন কথার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি স্টুডেন্টস, দ্যাট ইজ জাংশন। জাংশন যেমন শেওড়াফুলি জাংশন আমরা নাম শুনেছি। শেওড়াফুলি জাংশনের কি কাজ না, শেওড়াফুলি জাংশন অন্যান্য স্টেশনের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করে। সো কনজাংশনের কি কাজ, কনজাংশন স্টেশনের সাথে সম্পর্ক ক্রিয়েট করে না, বাট কনজাংশন তার কার সাথে সম্পর্ক ক্রিয়েট করে না। কনজাংশন ইজ এ ওয়ার্ড which joins phrases, phrase কে জয়েন করতে পারে, clauses, clause কে জয়েন করতে পারে, sentences, অর্থাৎ দুটো ফ্রেজ বা তিনটে ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স কে জয়েন করে, কে করে না কনজাংশন করে। দ্য স্টুডেন্ট যখন ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সের ক্লাস আমরা দেব, এই সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তবু জাস্ট আমি একটুখানি বলে রাখি, ফ্রেজ কি না, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ার্ডের সমষ্টি, হুইচ হ্যাজ নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। ফ্রেজ কি না, ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ড যেটার কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। ক্লজ কি না, ক্লজ ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ড, a group of words which has subject verb combination. Phrase group of word যার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে না, ক্লজ গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু তার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে। সেন্টেন্স কি না, সেন্টেন্স ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ড, a group of words which have subject verb combination. Sentence ও একগুচ্ছ শব্দের সমষ্টি যার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে। তাহলে ক্লজ আর সেন্টেন্সের মধ্যে তফাৎ কি রইলো? তফাৎ একটা জায়গায় আছে স্টুডেন্টস, সেটা হলো ক্লজ কিন্তু আমাদের কাছে যে ধারণাটা দেয়, যে আইডিয়া দেয় বা যে সেন্সটা দেয়, সেই সেন্সটা কিছু কিছু ক্ষেত্রে ক্লিয়ারও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে আনক্লিয়ারও হতে পারে। বাট সেন্টেন্স যে তথ্য আমাদের কাছে দেয় সেটা সবসময় ক্লিয়ার সেন্স দেয়। কি সেন্স ক্লিয়ার, কি আনক্লিয়ার, সেগুলো আমরা এই ক্লাসেতে আলোচনা করব। সো স্টুডেন্টস আমি কনজাংশন নিয়ে আলোচনা করছি। সো কনজাংশনের কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। যেমন I met him at his office and at his home. Okay? He loves, he likes Ram and Sally. এইগুলো সেন্টেন্সের দিকে লক্ষ্য রাখো স্টুডেন্টস। এখানে দেখতে পাচ্ছি I met him at his office and at his home। এখানে দেখতে পাচ্ছি যে at his home, I met, আইটা এখানে কি সাবজেক্ট, মেটটা এখানে কি ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্ব থাকলে এটা কি, এটা হলো একটা ক্লজ। I met him, সাবজেক্ট ভার্ব রয়েছে, এটা ক্লজ। I met him at his office, এর কোনো সাবজেক্ট এবং ভার্ব আছে? নেই। at his home, এর কোনো সাবজেক্ট এবং ভার্ব আছে? নেই। at his office মানে অফিসে, at his home মানে বাড়িতে, কোনো সাবজেক্ট ভার্ব আছে? নেই। তাহলে সাবজেক্ট ভার্ব যদি না থাকে অর্থাৎ একগুচ্ছ শব্দের সমষ্টি, সো এগুলো কিন্তু ফ্রেজ, এগুলো কি
ফ্রেজ। তাহলে দুটো ফ্রেজকে কে জয়েন করলো? অ্যান্ড। তাহলে অ্যান্ড এখানে কি স্টুডেন্ট? না, অ্যান্ড হচ্ছে কনজাংশন। তাহলে দুটো ফ্রেজকে জয়েন করলো। এখানেও দেখো হি লাইকস রাম এন্ড সাম, আমি এখানে দুটো সেপারেট সেন্টেন্স লিখছি। হি লাইকস রাম একটা সেন্টেন্স, আবার হি লাইকস স্যাম একটা সেন্টেন্স। স্টুডেন্ট এগুলো হলো সেন্টেন্স। সেন্টেন্স কি করেছে না, সেন্টেন্স এখানে সঠিক একটা সেন্স আমাদেরকে দিয়েছে, একটা ক্লিয়ার সেন্স দিয়েছে। ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ড সাবজেক্ট এন্ড ভার্ব কম্বিনেশন। সাবজেক্ট ভার্ব রয়েছে, সাবজেক্ট ভার্ব, দুটো সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে জয়েন করে আমি কি লিখলাম? হি লাইকস রাম এন্ড সান। সো এখানে এন্ড কি? কনজাংশন। ওকে, তাহলে কনজাংশনের কাজ কি হলো না, দুটো সেন্টেন্স, দুটো ফ্রেজ এবং দুটো ক্লজকে কানেক্ট করা, জয়েন করা। যেমন আরেকটা সেন্টেন্স আমি লিখছি, আই হ্যাভ নট রিটেন হিম এনি letter since I joined to the post. আমি পোস্টটাতে জয়েন করার পর তাকে একটাও চিঠি লিখিনি। এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট, এখানে কি রয়েছে? since I joined to the post এবং I have not written him any letter, এখানে since-টা কনজাংশন। দুটো পার্টকে এখানে জয়েন করেছে। কে জয়েন করেছে? কনজাংশন। I have not written him any letter since I joined to the post. এখানেও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, এখানেও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে দুটো ক্লজকে এখানে জয়েন করে দিয়েছে। আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি কনজাংশনের ক্ষেত্রে, যেমন লিখলাম দা পেশেন্ট ডায়েড after the doctor had come. The patient died, the patient এখানে সাবজেক্ট, died ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, এটা কি হয়ে গেল? ক্লজ। পরে আরেকটা দেখো, the doctor had come, এখানে the doctor সাবজেক্ট, had come এখানে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে এটাও কি? এটাও একটা ক্লজ। দুটো ক্লজকে কে জয়েন করলো? আফটার, দেন আফটার হিয়ার ইজ কনজাংশন। ওকে, একটা জিনিস আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে আফটার কিছু কিছু ক্ষেত্রে আবার প্রিপজিশন হিসেবেও ব্যবহার করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। কোন ক্ষেত্রে প্রিপজিশন, কোন ক্ষেত্রে কনজাংশন। যেমন আমি দুটো সেন্টেন্স লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দা ডগ রানিং, দা ডগ ইজ running after the cat. The patient, যেটা আমি লিখেছিলাম আগে সেটা লিখছি, patient died of the patient died after the doctor had come. এখানে দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দুটো দিয়ে আফটার ব্যবহার করেছি, এখানেও আফটার, এখানেও আফটার। এখানে আফটারের কাজ কি না, এখানে আফটারটা কার আগে বসেছে? নাউনের আগে। দা ক্যাট এখানে নাউন, তাই না? তাহলে নাউনের আগে যদি বসানো হয় তাকে আমরা কি বলবো? প্রিপজিশন। অর্থাৎ এই আফটার কথাটা ক্যাটের সাথে ডগের একটা সম্পর্ক ক্রিয়েট করছে, সো ইট ইজ প্রিপজিশন। আর এখানে দেখো the patient died, patient subject, died verb, এটা একটা কি না ক্লজ। the doctor had come, doctor subject, had come verb, এটাও কি ক্লজ। দুটো ক্লজকে কে জয়েন করলো? আফটার। আফটার তাহলে এখানে কি স্টুডেন্ট? কনজাংশন। তাহলে আফটার কিছু ক্ষেত্রে প্রিপজিশন, কিছু ক্ষেত্রে কনজাংশন হিসেবে কাজ করে। এরপর আমরা স্টুডেন্টস যেটা শিখবো ইন্টারজেকশন কাকে বলে। লাস্ট পার্টস অফ স্পিচ আমাদের ইন্টারজেকশন কোনগুলোকে বলা হয় না, ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড which expresses certain emotion or feeling.
যেমন ব্রাভো, হুররে, এলাশ, এগুলো ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে। যেমন আমরা কোনো ম্যাচে যদি জয়লাভ করি আমরা কি লিখি? হুররে, উই ওন দ্য ম্যাচ। ওকে, যদি ম্যাচে হেরে যাই কি লিখি? অ্যালাস, উই লস্ট দ্য ম্যাচ। ওকে, এগুলো ইন্টারজেকশন। বেসিক্যালি কম্পিটিটিভ পরীক্ষাতে ইন্টারজেকশন নিয়ে সেরকম প্রশ্ন আসে না, যাই তবু ইন্টারজেকশন সম্পর্কে আমাদের জাস্ট তথ্য আমরা পেলাম এখানে। ইন্টারজেকশন কোনগুলোকে বলা হয় না, এগুলো ইন্টারজেকশন, কিছু ওয়ার্ড ইন্টারজেকশন যেগুলো সাডেন ফিলিং এবং ইমোশনকে ব্যক্ত করে। ক্লিয়ার? তো স্টুডেন্টস, আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলাম। আমরা পার্টস অফ স্পিচের ক্লাস এখানেই শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো যে পার্টস অফ স্পিচ, বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচকে বা বিভিন্ন ধরনের ওয়ার্ডকে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচে কীভাবে ব্যবহার করা যায়। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানাই।